চতুর্থ সেমিস্টারের প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের প্রত্যেককে চ্যানেলে স্বাগত জানিয়ে নতুন এক উপস্থাপনার সঙ্গে হাজির হয়ে গেলাম তোমাদের এসপি ম্যাম। আজকের উপস্থাপনার বিষয়বস্তু নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছো। তারপরেও বলি, তোমাদের চতুর্থ সেমিস্টারে বাংলা বিষয়ের যে সিলেবাস রয়েছে সেটা তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে জানাতে চলেছি এবং তারই সঙ্গে জানাবো যে নম্বর বিভাজনটা কেমন রয়েছে বাংলা বিষয়ের ক্ষেত্রে, যাতে তোমরা তোমাদের চতুর্থ সেমিস্টারের প্রস্তুতি শুরুর সময়তেই ডিটেলসে সেটা বুঝে যাও এবং সেই অনুযায়ী মহাপ্রস্তুতি শুরু করে দিতে পারো। তার কারণ চতুর্থ সেমিস্টারের জন্য সময় কিন্তু একেবারেই বেশি নেই হাতে, তাই তোমাকে অবশ্যই সিলেবাস তো বুঝতেই হবে কি কি রয়েছে সেখানে, তার সঙ্গে সঙ্গে প্রশ্ন কাঠামোটাও কিন্তু জেনে নিতে হবে, যেটা তোমাকে কিন্তু অনেক বেশি সাহায্য করবে কোন পোর্শন থেকে কতটা এফোর্ট দিয়ে তোমাকে সেখানে প্রশ্নগুলো তৈরি করতে হবে সেটা বুঝতে। চলো, সময় নষ্ট একেবারেই নয়, আমরা ডিটেলস জেনে নিই কি রয়েছে তোমাদের সিলেবাসে। তোমাদের সিলেবাসে অবশ্যই রয়েছে গল্প, কবিতা, নাটক, তার সঙ্গে রয়েছে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, তার সঙ্গে রয়েছে ভাষা সংস্কৃতি আর রয়েছে প্রবন্ধ রচনা। এবার কোন পোর্শনে কতগুলো জিনিস রয়েছে, কি কি করতে হবে সেটা একটু ডিটেলসে বলে দিই। প্রথমেই বললাম গল্প রয়েছে, সেই গল্পের মধ্যে তোমাদের ফোর্থ সেমিস্টারের জন্য রয়েছে দুটো গল্প। সেই দুটো গল্প কি? একটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া, দারুণ একটা গল্প, এটা রয়েছে। আর গল্প তো আমরা প্রত্যেকেই পড়তে ভালোবাসি, সুতরাং বাংলার এই গল্প পড়তে তোমাদের নিশ্চয়ই অনীহা হওয়ার কথা নয়। আর তার সঙ্গে সঙ্গে রয়েছে মহাশ্বেতা দেবীর লেখা হারুন সালেমের মাসি। এই দুটো গল্প তোমাদের কিন্তু ফোর্থ সেমিস্টারের সিলেবাসে রয়েছে। এরপরে আসছি কবিতা পোর্শন। কবিতা পোর্শন, সেখানে তোমাদের রয়েছে তিনটে কবিতা। তিনটে কবিতার মধ্যে একটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনা, তার সঙ্গে রয়েছে জীবনানন্দ দাশের তিমির হননের গান, এটা সুভাষ মুখোপাধ্যায়ের কেন এলো না। তো এই হয়ে গেল তোমাদের তিনটে কবিতা। তার সঙ্গে যেটা নাটক হিসাবে রয়েছে সেটা হচ্ছে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নানা রঙের দিন। ব্যাস, গল্প তাহলে দুটো হলো, কবিতা তিনটে আর একটা নাটক, যেটা তোমাদের বলে দিলাম। এর সঙ্গে সঙ্গে তোমাদের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ হিসাবে যেটা রয়েছে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর, এটাও কিন্তু তোমাদের সিলেবাসের অন্তর্গত, যেটা বলে দিলাম। এরপরে ব্যাকরণ পোর্শনে তোমাদের রয়েছে ভাষা সংস্কৃতি, যেখান থেকে তোমাদের দুটো জিনিস তো পড়তেই হচ্ছে, তো সেইগুলো ছাড়াও আরও থাকছে প্রবন্ধ রচনা। এই মোট তোমাদের টোটাল যে সিলেবাসটা বলে দিলাম। এবার আসছি নম্বর বিভাজন, সেখানে কোথায় কত নম্বর রয়েছে। দেখো, আমি এখানে তোমাদের জন্য একটা বোর্ড ওয়ার্ক করে রেখেছি যাতে তোমাদের ক্ষেত্রে বুঝতে খুব সুবিধে হয়। তার কারণে গল্প পোর্শন থেকে তোমার 5 মার্কের প্রশ্ন আসবে, তাহলে দুটো গল্প রয়েছে, সেই দুটো গল্প থেকে তোমার 5 নম্বরের প্রশ্ন আসবে। কবিতা পোর্শন, এখানে 3টে কবিতা রয়েছে, এখান থেকেও কিন্তু তোমার 5 মার্কের প্রশ্ন আসবে। এরপরে আসছি নাটক। নাটক থেকে তোমার 5 নম্বরের প্রশ্ন আসবে, তাহলে কত হয়ে গেল? 5, 10, 15 নম্বর হয়ে গেল। টোটাল তোমাদের পরীক্ষা কত নম্বরের? 40 নম্বরের, তাহলে 40-এর মধ্যে 15 নম্বর হয়ে গেল। এরপরে বাকি যে 25 নম্বর সেটা কোথায় রয়েছে? এই যে তোমাদের একটু আগে বললাম পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ রয়েছে ডাকঘর, সেখান থেকে তোমাকে 10 নম্বরের প্রশ্ন করা হবে, এখানে আমি দেখিয়েছি। তারপরে তোমার যেটা ছিল বাংলা ভাষা ও সংস্কৃতি, এখান থেকেও তোমাকে 5 নম্বরের প্রশ্ন করা হবে, তাহলে 15 হয়ে গেল। আর প্রবন্ধ রচনা, সেখানে থাকবে 10 নম্বর। এই মিলিয়ে তাহলে বাকি 25 নম্বর হয়ে গেল। আরও একবার বলে দিচ্ছি, গল্প থেকে 5, কবিতা থেকে 5, নাটক থেকে 5, তোমার পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে 10, ভাষা সংস্কৃতি থেকে 5 আর প্রবন্ধ রচনা থেকে 10। এই মিলিয়ে টোটাল তোমার হচ্ছে 40 মার্কের প্রশ্ন। আশা করছি এটা বোঝা গেছে। এই যে তোমার টোটাল সিলেবাস, এই সিলেবাসটা তোমার যেখান থেকে যাই প্রশ্ন আসুক না কেন, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন করে নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি অনুসারে তোমাদের 2x ফর্মুলাতে সমস্ত প্রশ্নের প্যাটার্ন করা হবে। তার মানে কি, তোমার যত নম্বরের প্রশ্ন আসবে তার মধ্যে যতগুলো অ্যাটেন্ড করতে বলা হবে তার দ্বিগুণ হারে অল্টারনেটিভস কোশ্চেন কিন্তু তোমাকে দেওয়া হবে। সুতরাং এই যে 10 মার্কের রচনা, সেখানে তোমরা অনেকেই ভয় পেয়ে থাকো, তো এখন কিন্তু এখানে আর এতটাও চিন্তিত হওয়ার কারণ নেই, কারণ এখানে অনেক বেশি অল্টারনেটিভস তুমি পাবে, তার ফলে সেখান থেকে খুব সহজেই তুমি কোনো একটা করে আসতে পারবে। আর বাকি যেগুলোর কথা বলা হলো, এখানেও কিন্তু তোমার অনেক বেশি অল্টারনেটিভস প্রশ্ন থাকবে।
তো তোমাকে বুঝে নিতে হবে এই যে দুটো গল্প থেকে 5 নম্বরের প্রশ্ন আসবে বা 3টে কবিতা থেকে 5 নম্বরের প্রশ্ন আসবে, তার জন্য তোমাকে অবশ্যই করে যেটা ভালো করে জেনে রাখতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটার সারাংশ বা সারমর্ম, এটা তো জানতেই হবে। তারই সঙ্গে সঙ্গে তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কবি পরিচিতি। এটা কিন্তু খুব ভাইটাল একটা বিষয়, কবি পরিচিতিটাও তোমাকে জেনে নিতে হবে। তার সঙ্গে যেটা মানে তোমাদের নিচের দিকে যেটা থাকে পাঠ্যাংশে, সেখানে আলাদা করে কলাম করে করা রয়েছে, সেই অংশটা কিন্তু অবশ্যই তোমরা ভালো করে পড়বে। আর যে 3টে কবিতা রয়েছে, কবিতাগুলো কিন্তু খুব ভালো করে পড়ে রাখতে হবে। মানে কোন পোর্শনটায়, মানে কবিতা থেকে এমন কোনো লাইন নেই যেখান থেকে প্রশ্ন হতে পারে না। প্রত্যেক লাইন থেকে প্রশ্ন হওয়া সম্ভব, প্রত্যেক ওয়ার্ডের মিনিং জানতে চাওয়া সম্ভব। তার কারণেই তোমাকে কবিতাটা খুব ভালো করে পড়ে নিতে হবে। তুমি যদি কবিতা গল্প পুরো ভালো করে সুন্দর করে পড়ে রাখো, তাহলে তোমাকে যেখান থেকেই প্রশ্ন দিক না কেন ছেড়ে আসার ব্যাপারটা থাকবে না। অবশ্যই তুমি সেখানে ভালো করে পড়ে আসতে পারবে। নাটকটাও একই রকম। আর পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থতে যেটা ডাকঘর হিসেবে তোমাদের দেওয়া রয়েছে, এটা তো অবশ্যই তোমাদের পড়তে ভালো লাগবে, ভালো লাগার মতন একটা বিষয় রয়েছে, তাই সেটাও নিশ্চয়ই তোমরা সুন্দর করে পড়ে রাখতে পারবে। চেষ্টা করব খুব তাড়াতাড়ি এই চ্যানেলের থ্রু দিয়ে তোমাদের জন্য বেশ কিছু ক্লাস নিয়ে আসার। তো নিয়মিত চ্যানেলে চোখ রাখতে হবে সেগুলো পাওয়ার জন্য। আর তোমরা যারা নতুন এসেছো চ্যানেলে, প্রথম ভিজিট করছো, তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই অল করে রাখো এই ধরনের গুরুত্বপূর্ণ সমস্ত ক্লাসগুলো পাওয়ার জন্য। আজকের উপস্থাপনা তোমার ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, হাই পয়েন্টটাও অবশ্যই দিয়ে দাও। তাহলে আজকের এই যে টোটাল সিলেবাস এবং প্রশ্ন কাঠামো বা নম্বর বিভাজন সম্পর্কে তোমাকে জানালাম, সেখানে কি বোঝা গেল? অতি অবশ্যই তোমাকে গল্প, কবিতা, নাটকটা ডিটেলসে পড়তে হবে। এখানে কিন্তু শুধুমাত্র সাজেস্টিভ কিছু কোশ্চেন করবে এরকম করলে হবে না। তোমাকে আগে বিষয়বস্তুটা বুঝে নিতে হবে, কবি পরিচিতির অংশটা খুব ভালো করে বুঝে নিতে হবে। আর প্রত্যেকটা লাইন, বিশেষ করে কবিতার লাইন, কিসের পরিপ্রেক্ষিতে ওই কথা বলা হলো, কার উদ্দেশ্যে বলা হলো, বলার পরে কি ঘটনা ঘটলো, এই ধরনের প্রশ্ন কিন্তু বাংলায় অহরহ এসে থাকে। সুতরাং এই জায়গাগুলো বুঝতে গেলে তোমাকে অবশ্যই প্রত্যেকটা লাইনের মানে বুঝতে হবে, লাইনগুলো কোথা থেকে এলো সেটাও জানতে হবে। তুমি যদি কবিতাটা নাই পড়ে থাকো, তাহলে কোন কবিতা থেকে ওই লাইনটা তুলে দেওয়া হয়েছে সেটা বোঝাটাই কিন্তু তোমার কাছে মুশকিল হয়ে যাবে। তার কারণে খুব ভালো করে এইগুলো তোমাকে পড়ে রাখতেই হবে। আর তোমাদের যেটা প্রবন্ধ রচনা, এই সম্পর্কেও বেশ কিছু আরও ডিটেলসে পরবর্তী উপস্থাপনার মধ্যে জানিয়ে দেব। ভাষা সংস্কৃতির ক্লাসও অবশ্যই তোমাদের জন্য আসবে, তাই নিয়মিত কিন্তু চ্যানেলে চোখ রাখতে হবে। আর এই রকমই উপস্থাপনা তোমরা যদি অন্য কোনো বিষয়ের ওপরে পেতে চাও, আর যে কোনো বিষয়ে তুমি যদি জানতে বা জানাতে চাও, তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাও। এই ছিল আজকের উপস্থাপনার বিষয়বস্তু। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট উপস্থাপনার সঙ্গে।